প্যারেড গ্রাউন্ডে যখন গেলাম, যথারীতি প্যারেড হলো, আমি পিছনে বসা ছিলাম। প্যারেড শেষ হওয়ার পরে শেখ মুজিবুর রহমান হেলিকপ্টার ওঠার জন্য এগিয়ে যাচ্ছিলেন। তখন দেখলাম যে বাটিঘাটে একটা লোক কিস্তি টুপি পরা আইসা শেখ মুজিবকে চুমু খাচ্ছেন। তখন কিন্তু ওই দিনেই আমার সন্দেহ হলো এই লোকটা একদিন শেখ মুজিবের জন্য কালো হয়ে দাঁড়াবে, কারণ অতিভক্তি চোরের লক্ষণ। পুরানো জমানায় যে লোকেরা কথাগুলি বলেছে এগুলি হাদিসের কথার মতোই। তো শেষ পর্যন্ত এই ষড়যন্ত্রের সাথে মোশতাকও ছিল। স্বাধীনতা যুদ্ধে শেখ মুজিবুর রহমানের অবদানকে আপনি কিভাবে দেখেন? তিনি কি আসলে বাংলাদেশ চেয়েছিলেন? তিনি ছিলেন জনগণকে উস্কানি দেওয়ার মতো একজন নেতা, সরওয়ার্দীর বডিগার্ড। জনগণকে উস্কানি দেওয়ার জন্য এক নম্বর ওস্তাদ। সরওয়ার্দী উদ্যানে যখন আসলো 7ই মার্চের, আমরা আশা করেছিলাম তিনি স্বাধীনতা ঘোষণা করবেন, আমরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ব, বাংলাদেশ স্বাধীন হয়ে যাবে। তখন পাকিস্তানের সেনা সংখ্যা এত বেশি ছিল না, আমাদের সাথে মোকাবেলা করার মতো অবস্থা ছিল না, তাদের প্রস্তুতি ছিল না। তাদের মূল প্রস্তুতিটা শুরু হয়েছে 7ই মার্চের পরের থেকে। ছাত্রদের গুতাগুতির কারণে আসম আব্দুর রৌফ বা অন্যান্য যারা নেতারা ছিল, শাহজাহান সিরাজ, চার খলিফা বলে যারা খ্যাত, তাদের গুতাগুতির কারণে তিনি 2-3টা কথা বলে ফেললেন। আজকের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এটা ওদের গুতাগুতির ফল। তার মনের থেকে এই কথাটা বলে নাই। তাকে আমরা 3বার প্রস্তাব দিয়েছি যে আমরা যুদ্ধ করে, এখনো তাদের সৈন্য, পাকিস্তানের সৈন্য সংখ্যা কম, আমরা যুদ্ধ করে আপনাকে বাংলাদেশকে হাতে তুলে দেব, আপনি দেশ চালান। উনি আমাদেরকে বলেছিলেন এক ইয়াহিয়া খানের পরিবর্তে অন্য ইয়াহিয়া খান বাংলাদেশে আমি সৃষ্টি করতে চাই না, এবং পাকিস্তানিদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে আমি প্রধানমন্ত্রী হব। আমরা তাকে এও বলেছিলাম আপনার যে শিক্ষাগত যোগ্যতা, আপনি যে আগরতলা কনস্পিরেসি ষড়যন্ত্রের একজন নেতা, এই সমস্ত কারণে পাকিস্তান আপনাকে মনে করে আপনি ভারতের একজন গুপ্তচর। সুতরাং এই গুপ্তচরকে পাকিস্তানের প্রধানমন্ত্রী তারা বানাবে না। আমরা পরিষ্কারভাবে শেখ মুজিবকে কথাগুলি বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু শেখ মুজিব এটা বুঝতে চায় নাই। তিনি বলেছিলেন পাকিস্তানিদের সাথে আমার 22, 23, 24 তারিখে হোটেল তৎকালীন ইন্টারকন্টিনেন্টাল, ওখানে বৈঠক হবে, বৈঠকের মাধ্যমে এটা ফয়সলা হবে, আমি প্রধানমন্ত্রী হব। আমরা বললাম যে এই বৈঠকগুলি হচ্ছে, তিনি ইয়াহিয়া খান এখানে আসছেন চূড়ান্ত পরিকল্পনাটা করার জন্য, আপনার সাথে ক্ষমতা হস্তান্তর করার জন্য, আলোচনার জন্য নয়, আওয়ামী লীগকে বোকা বানানোর জন্য। এবং পরবর্তীতে সেটা হয়েছে। শেখ মুজিব যখন তাদের কথাবার্তাগুলি সফল হলো না, সম্পূর্ণ ফেল হলো, তিনি বেরিয়ে কি বললেন, আগামীকাল হরতাল। একজন নেতা এটাও বুঝতে পারলো না বাংলাদেশের ঘরে ঘরে পতাকা উত্তোলন হয়েছে, বাংলাদেশের জনগণ স্বাধীনতা চায়, আলাদা পতাকা উত্তোলন করার অর্থটা কি? আমরা পৃথক একটা রাষ্ট্র চাই। এমন কোনো ঘর ছিল না যেখানে কোনো ফ্ল্যাগ ছিল না 1 মার্চের পর থেকে। যে নেতা 14 কোটি বা 13 কোটি 12 কোটি মানুষের মনোভাব বুঝতে পারে না, সে কিভাবে বাংলাদেশের নেতৃত্ব দেবে? তাই প্রমাণিত হয়েছে। কথা বলতে পারতো ভালো ভালো, কিন্তু কাজের আর কথার মধ্যে কোনো মিল ছিল না। তিনি যদি আসলেই বাংলাদেশের স্বাধীনতা চাইতো, তিনি অন্তত 25 তারিখ রাত্রে পাকিস্তানিদের হাতে আত্মসমর্পণ না করে, আমরা যারা যুদ্ধে অবতীর্ণ হয়েছিলাম আমাদের সাথে মিলিত হয়ে তিনি সুপ্রিম কমান্ডার হিসেবে কাজ করতেন। তিনি সেটা পছন্দ করেন নাই। তিনি পাকিস্তানের আত্মীয়তাটা পছন্দ করেছেন। ডক্টর কামাল হোসেনের শ্বশুরবাড়ি করাচি, সুতরাং তাদের দুজনের শ্বশুরবাড়ি তারা চলে গেলেন। ওখানে ছাগলের মাংস, ভেড়ার মাংস, মুরগির মাংস খেয়ে দিন যাপন করলেন। আর শেখ পরিবার যারা ধানমন্ডিতে রয়ে গেল 32 নম্বরে, তাদেরকে পাকিস্তান সেনাবাহিনী প্রতি মাসে 1500 টাকা করে ভাতা দেওয়া শুরু করলো। শেখ হাসিনা তো কথায় কথায় পাকিস্তানকে গালি দেয়। তোর ছেলেটা কোথায় হয়েছিল? পাকিস্তান সামরিক হসপিটাল হয়েছিল ঢাকা ক্যান্টনমেন্টে। তুই গেলি কিভাবে হসপিটালে? পাকিস্তান সামরিক বাহিনীর একটা জিপে গিয়েছিলে। তোর ছেলে হয়েছে আর্মির হসপিটালে, তুই গিয়েছিস আর্মি পেটে, তোর ছেলেকে নিয়ে আর্মি জিপে করে, তো তোর মুখে তো পাকিস্তানকে গালি দেওয়া মানে না।
জাতিকে বিভক্ত করার জন্য এই কাজগুলি তারা করেছিল। জাতিকে বিভক্ত করে হিন্দুদের সমর্থন আদায় করে ভারতের গোলামি করে তিনি মনে করেছিলেন এই দেশ বহুদিন শাসন করবেন। কিন্তু আপনাদের যদি স্মরণ থাকে, আমি 1921 সালের পর থেকে বারবার বলেছি, আপনি কাপড় নেওয়ার সময় পাবেন না। মেহেরবানি করে আপনি ক্ষমতা হস্তান্তর করেন, ক্ষমতা হস্তান্তর করে নিরাপদে প্রস্থান করেন। তিনি মনে করেছিলেন আমি রহস্য করতেছি। আমি কিন্তু এই জিনিসগুলি আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আমি জানতাম। আমি আমার সহকর্মীদেরকে বলেছি, আজকে হোক কালকে হোক হাসিনাকে পলাইতে হবে। এখনো ইউনূস সাহেব যদি ঠিকভাবে কাজ না করে তার জন্য বিপদ আছে। ধন্যবাদ। অতীতের স্মৃতিগুলি ধরে রাখলে মানুষে বুঝবে এখানে কি ছিল, কখন পাকিস্তান ছিল, কখন ব্রিটিশ ছিল, কখন বাংলাদেশ হয়েছে। এই স্মৃতিগুলি অবশ্যই রাখতে হবে। তখন শেখ মুজিবকে আমরা দুইজনেই রিসিভ করি এবং শেখ মুজিবুর রহমান আমাদের শহীদ মিনার যেটা আমি বানিয়েছিলাম নিজ উদ্যোগে, এবং এখানে একটা পয়সাও খরচ হয় নাই। বিভিন্ন জায়গার থেকে ইটগুলি সংগ্রহ করি, সিমেন্ট সংগ্রহ করি, এমইএস থেকে রং সংগ্রহ করি। এইভাবেই এই শহীদ মিনারটা বানিয়েছিলাম ব্রিগেড হেডকোয়ার্টারের সামনে। তখন এটা ছিল 44 ব্রিগেড। প্যারেড গ্রাউন্ডে যখন গেলাম, যথারীতি প্যারেড হলো, আমি পিছনে বসা ছিলাম। প্যারেড শেষ হওয়ার পরে শেখ মুজিবুর রহমান হেলিকপ্টার ওঠার জন্য এগিয়ে যাচ্ছিলেন। তখন দেখলাম যে বাটিঘাটে একটা লোক কিস্তি টুপি পরা আইসা শেখ মুজিবকে চুমু খাচ্ছেন। তখন কিন্তু ওই দিনেই আমার সন্দেহ হলো এই লোকটা একদিন শেখ মুজিবের জন্য কালো হয়ে দাঁড়াবে, কারণ অতিভক্তি চোরের লক্ষণ। পুরানো জমানায় যে লোকেরা কথাগুলি বলেছে এগুলি হাদিসের কথার মতোই। তো শেষ পর্যন্ত এই ষড়যন্ত্রের সাথে মোশতাকও ছিল। আপনি জামায়াতের অনুষ্ঠানে যান, এ নিয়ে অনেকে ক্ষোভ প্রকাশ করে, এ বিষয়ে আপনার মতামত কি? আমি একজন মুসলমান, জামায়াতেরও মুসলমান। তারা যদি একটা ইফতার পার্টি করে, আমি একটা রাজনৈতিক দলের নেতা, তারাও একটা রাজনৈতিক দলের নেতৃত্ব দেয়। সুতরাং আমাদের মধ্যে মতের পার্থক্য থাকতে পারে, পথের পার্থক্য থাকতে পারে, কিন্তু মনুষ্যত্বের পার্থক্য থাকা তো ঠিক না। আপনার ছোটবেলার কোনো মধুর স্মৃতি যদি আমাদেরকে জানাতেন, যা আমাদেরকে অনুপ্রেরণা দেবে। ছোটকাল থেকে আমি একজন আল্লাহ রসুলের প্রেমে আসক্ত ছিলাম। বাবার সাথে শবে বরাত, শবে কদর, শবে মেরাজের সময় মসজিদে রাত্রে যাপন করতাম। আমি আমার পথ থেকে এখনো সরে দাঁড়াই নাই। কি কোথায় কি হলো, আমি কি হলাম, আমি কি পথ পেলাম, এগুলি নিয়ে আমি মোটেও চিন্তা করি না। আপনি হয়তো বিশ্বাস করবেন না, বেগম জিয়ার সময় 1991 সালে মন্ত্রিসভার শপথ গ্রহণ করে আসলাম। রাত্রে 10টা পর্যন্ত আমি জানি না আমি কোন মন্ত্রণালয়ে শপথ গ্রহণ করেছি, আমি কোন মন্ত্রণালয় পেয়েছি। আমি কাউকে টেলিফোনও করিনি। রাত্রে 10:30টার সময় বোধহয় তনবীর সিদ্দিকী সাহেব আমাকে টেলিফোন করলেন, আমার ওই ঘনিষ্ঠ বন্ধু। তিনি বললেন যে ভাই, আপনি তো খুব ভাগ্যবান, একটা ভালো মন্ত্রণালয় পেয়েছেন। আমি বলছি, কি মন্ত্রণালয় পেয়েছে, আপনি কিভাবে জানেন? বলছেন না, আমি সাইফুর রহমান সাহেবের কাছ থেকে শুনেছি আপনাকে যোগাযোগ মন্ত্রণালয় দেওয়া হয়েছে। তো আপনি এটাতে বুঝতে পারেন আল্লাহ আমাকে যেটা দেয় সেটাই চূড়ান্ত, সেটাই আমার জন্য মঙ্গল। আমি অনেক কিছু চাই, আল্লাহ হয়তো দেবে না, কারণ এটা আমার জন্য ভালো না। জনগণ যদি আমাকে দোয়া করে, আল্লাহ যদি চায়, আমি সেই কাজটা করতে রাজি। আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে, জনগণের ইচ্ছার বিরুদ্ধে তদবির চেষ্টা করে কোনো কাজ করায় আমি আগ্রহী না। আপনাদের সবাইকে ধন্যবাদ। পবিত্র রমজান মাস, সকল মানুষদেরকে অনুরোধ করব, মিলেমিশে থাকবেন, ঐক্যবদ্ধভাবে থাকবেন, দেশকে ভালোবাসবেন। আমাদের সময় শেষ, আপনাদের অনেকের সময় শুরু। দেশটাকে পিছনের দিকে ঠেলে দেবেন না, দেশের সাথে বেইমানি করবেন না, দেশের গরিব মানুষদের সাথে বেইমানি মুনাফিকি করবেন না। দেশের মানুষকে ভালোবাসতে শিখুন।
আল্লাহ আপনাকে সাহায্য করবে, দেশ এগিয়ে যাবে। এই দেশকে কেউ আর ধরে রাখতে পারবে না। প্রয়োজন একটা সুষ্ঠু অবাধ নির্বাচন, তারপর থেকে এগিয়ে যাবে। যেভাবে যারা ভারতের দালালি করবে তারা ধ্বংস হবে।